সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আমজাদ চৌধুরীর পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে আদিয়াত। কিছু কথা বলবে বলে 30 মিনিট ধরে তিনি আদিয়াতকে ডেকে এনে বসিয়ে রেখেছেন। আদিয়াত আমজাদ চৌধুরীর ছেলে, ভালোবেসে সবাই আদি বলে ডাকে। 2 ছেলে 1 মেয়ের মাঝে এই ছেলেকে নিয়ে বেশি চিন্তায় থাকতে হয়, কেননা বয়সের তুলনায় খুব বেশি বাচ্চা স্বভাবের সে। অথচ পড়ালেখা শেষ তার। এত বার করে বলা সত্ত্বেও ভাইয়ের সাথে ব্যবসায় হাত লাগায়নি সে। সারাদিন ল্যাপটপ, মোবাইল, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি এসব নিয়েই থাকে। তার যে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে সে খেয়াল নেই। মানুষের জীবনে 3 সেকেন্ডের মতো কত দাম। আর তার বাবা কিনা বিনা কারণে তাকে 30 মিনিট ধরে বসিয়ে রেখেছেন। এসবের মানে হয় কোনো? আপন মনে এসব বলতে থাকে আদি। সোফায় হেলান দিয়ে আমজাদ চৌধুরী এক মনে পত্রিকা পড়ে চলেছেন। এদিকে আদি রাগে কটমট করতে থাকে, আর চোখে বাবার দিকে তাকিয়ে সাহস করে বলেই ফেলে, বাবা। একটু বিরক্তি ভাব নিয়ে আমজাদ চৌধুরী বলেন, পত্রিকা পড়তেছি তো। পত্রিকা পড়ছো, পড়ো, আমায় কেন বসিয়ে রেখেছ? কথাটি সরাসরি বলার ইচ্ছে থাকলেও পেটে হজম করে আদি বলে, বাবা, আসলে আমার একটু কাজ ছিল, তুমি কিছু বলছো না, তাই বলছিলাম কি আমি যাই। ছেলের কথা শুনে হাতের পত্রিকা সামনের টেবিলের উপর রেখে চোখের চশমাটা ঠিক করে বলেন, কোথায় যাবি? ল্যাপটপ বা মোবাইল টিপতে, নাকি বাইরে রোটো করতে? এভাবে কতদিন? বাবার কথায় ঠোক গিলে আদি বলে, তুমি বললে সারাদিন তোমার পাশে বসে থাকবো। রাত ছেলের হাসি দিয়ে আমজাদ চৌধুরী বলেন, তুই আমার কথা বলিস? আহারে আমার ভালো পুত্র, তা আর কয়দিন আমার ঘাড়ে বসে খাবি তুই? পড়ালেখা করালাম, এখন কি চাস তোর বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ আমি চালাই? নিজেকে নিজের কাছে ছোট মনে হলো আদির। এতটা কড়াভাবে তার সাথে আগে কখনো তার বাবা কথা বলেনি। সে কি ছেলে হয়েও বোঝা হয়ে গেল তাদের কাছে? ছেলেকে চুপ থাকতে দেখে তিনি ধমকের সুরে বললেন, চুপ করেছিস কেন? চেহারা দেখতে ডেকেছি তোকে। বড় সড় ঝড়ের আগেই পরিবেশ ঠান্ডা থাকে, সে শুনেছিল এতদিন, আজ নিজ চোখে দেখল। বাবা তাকে আর ঝাড়বে বলে 30 মিনিট নীরব ছিলেন। ভয় ভয় চোখেই বাবার দিকে তাকিয়ে আদি বলে, আমার আসলে কাজ করতে ভালো লাগে না। বসে বসে খেতে ভালো লাগে? ছেলেকে চুপ থাকতে দেখে তিনি আবার বলেন, সেটা ব্যবস্থাও আছে। বসে বসে খাওয়ার ব্যবস্থা? যাই হোক না কেন, এক পায়ে রাজি হয়ে যাবে সে। লোভনীয় দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলে, কি বাবা কি? বড়শিতে এবার মাছ আসবে তিনি জানতেন। হালকা কেসে বলেন, সোনিয়াকে বিয়ে করে। বাবার কথাটা বুঝে উঠতে 10 সেকেন্ড সময় লাগে আদির। চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে, আমাদের সানিয়া? কেন, আর কোনো সোনিয়া হবে? আমাদের ক্লাসে পড়তো একটা। মুখে বিরক্তি ভাব নিয়ে আমজাদ চৌধুরী বলেন, সে সোনিয়াকে আমি কি করে চিনব? সেটাই ভাবছিলাম। কিন্তু বাবা, সানিয়া কি বিয়ে করলে বসে বসে খেতে পারবো কেন? সোনি হলো এরশাদের একমাত্র মেয়ে, তুই তো জানিস কিছুর অভাব নেই তাদের। প্রচুর ধন সম্পদের মালিক এরশাদ, সে একটা ভালো ছেলে চাই। কিন্তু কি বাবা? সোনিয়া তোর মতো বাজে ছেলেকে পছন্দ করে, এটা তার জানা ছিল না। বিস্ময়ের দৃষ্টিতে আদি জিজ্ঞেস করে, আমাকে পছন্দ করে মানে? মানে ওই গাধি মেয়েটা তোকে বিয়ে করতে চাই। এটাও বলেছে? আমি তোর মতামত জানাতে ওকে ডাকিনি। পরশু তোরা সোনিয়ার আকদ। ব্যাচেলার লাইফটা এখনই হারানোর ইচ্ছে নেই আদির। তার উপরে সানিয়ার সাথে বিয়ে? কিছুতেই না। তার বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে সানিয়া, ছোট থেকে দেখে আসে তাকে। কত ছেলের সাথে যে মেয়ের প্রেম করেছে হিসেব নেই। এতদিন পর এসে বলে সে নাকি আদিকে পছন্দ করে, দরকার হলে চাষাবাদ করবে সে, তবুও সানিয়াকে বিয়ে করবে না। মনে মনে সিদ্ধান্ত নিয়ে বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, বাবা, কাল থেকে ভাইয়ের সাথে কাজে হাত লাগাবো। বিয়ের কথা উঠেছিস, দায়িত্ব বুঝিয়ে শিখে গেলে আমার ছেলে ভালো ভালো। তবে কাল থেকে নয়, আগে অকদ হয়ে যাক। না মানে? কি? আমি এই বিয়েটা করতে পারবো না। ছেলের কথা শুনে নিজের রাগ সংযত করে তিনি বলেন, কারণ কি? এখন বিয়ে করার ইচ্ছে নেই। সেটা করে লাভ নেই, করতে হবে। বয়স কম হয়নি তোর, এমএ শেষ করছিস, 2 বছর চলেছে। আর কোনো কারণ আছে? কি? সানিয়াকে আমার পছন্দ না। কেন? সে ছোট্ট থেকে দেখছে, চেনা মুখ, অচেনা কি হলে ভালো হতো আর কি। তা আমার মুখেও চেনা, অচেনা দেখে বাবা বানিয়ে দিয়েছে আর কাউকে। বাবা শোন, তোর জন্য সোনিয়াকে চেয়ে ভালো মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আমি এর সাথে কথা দিয়ে ফেলেছি, হয় ওকে বিয়ে করবি, না হয় বাড়ি ছেড়ে চলে যাবি। আমার কথাটা। এখন নিজের রুমে যা। বসা থেকে উঠে হন হন করে চলে যেতে থাকলো আদি তার রুমে। আমজাদ চৌধুরী পত্রিকা হাতে নিয়ে আবার পড়া শুরু করলেন।
নিজের রুমে পায়চারি করছে আদি। সালেহা চৌধুরী দরজায় দাঁড়িয়ে ছেলের অবস্থা দেখছেন। এক পর্যায়ে তিনি ছেলের উদ্দেশ্যে বললেন, কি এত ভাবছিস? মায়ের দিকে তাকিয়ে আদি বলে, মা তুমি আসো, ভেতরে আসো। সালেহা চৌধুরী ভেতরে ঢুকে বিছানায় বসে বলেন, আয় আমার পাশে আয়। মায়ের পাশে বসে আদি মায়ের হাত ধরে বলে, বাবা কি চাই তুমি জানো? এটা শুধু তোর বাবার চাওয়া না, আমাদের সকলের চাওয়া। মায়ের কথা শুনে তাজ্জব হয়ে যায় আদি। মায়ের হাত ছেড়ে বলে ওঠে, এই যুগে সেসব কি মা? আমি সানিয়াকে বিয়ে করতে পারবো না। এই যুগে তোর এই অবস্থা কেন? ভবিষ্যতের কোনো চিন্তা নেই। সানিয়া মেয়েটা নিজ থেকে বলেছে সে তোকে পছন্দ করে। ওর সাথে বিয়ে হলে কোনো কাজ করতে হবে না তোকে। করবো কাজ আমি, কাছের ভয়ে ওকে আমি বিয়ে করতে পারবো না। কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে নাকি? এতদিনের চেনা মেয়েটাকে বিয়ে করতে হবে? হবে। তোর মতো ছেলের জন্য এর থেকে ভালো অফার আর আসবে না। একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কাল গিয়ে তোর বড় ভাইয়ের সাথে আকদের বাজার করে আসবি। আর কিছু শুনতে চায় না। সালেহা চৌধুরী আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। এদিকে আদির মাথা প্রচন্ড খারাপ। এই ঘরের কেউ কি তার কথা ভাববে না? শুধুমাত্র কাজ না করা অপরাধ আর তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিবে? না, কিছু একটা করতেই হবে। রাত 10টা। আমজাদ চৌধুরীর বাসায় একটা কড়া নিয়ম রয়েছে। তা হলো দিনে সবাই যার যার কাজে ব্যস্ত থাকলেও রাতের খাবার একসাথেই বসে সেরে নিতে হবে। আর যে ডাইনিং টেবিলে আসবে না তার জন্য আলাদাভাবে খাবার পাঠানো যাবে না। আজ একে একে সবাই আসলেও এখনো আদি খেতে আসেনি। বাবার দিকে তাকিয়ে আদির বড় ভাই আরিফ বলে, আদি কি বিয়েতে রাজি হয়েছে? গম্ভীর মুখ নিয়ে আমজাদ চৌধুরী জবাব দেন, ভেবেছিলাম হবে, কিন্তু সে তো সোনিয়াকে পছন্দ করে না। এই টাইপের মেয়েগুলোর সাথে প্রেম, ঘোরাফেরা এসব করতে ছেলেরা মজা পায়, কিন্তু সহজে বিয়ে কেউ করতে চায় না। কথাটা বলে জিভে কামড় বসিয়ে মনে মনে মিলি বলে, হায় রে, বাবার সামনে এটা কি বলে ফেললাম। বউয়ের মুখে এমন একটা কথা শুনে পরিস্থিতি সামলাতে আরিফ বলে, আরে না, আমাদের সানিয়া ভালো মেয়ে। আর আদি? ছেলেকে আর কিছু বলতে না দিয়ে আমজাদ চৌধুরী বলেন, থাক। পরিবেশ নীরব হয়ে যায়। নীরবতা ভেঙে আদির ছোট বোন দীপা বলে ওঠে, বাবা, আমি বলছিলাম কি, ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া ঠিক হবে না। সানির আর বাবার টাকা থাকলেও আমাদের কি কম আছে বলো? খানিকটা বিরক্তি নিয়ে ভ্রু কুচকে আমজাদ চৌধুরী তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলেমেয়ে কি আমাকে এতটাই নিচু মনের ভাবে যে টাকার জন্য আমি অপছন্দের কারোর সাথে তাদের বিয়ে দিতে চাইবো? আমার কি টাকা কম আছে নাকি? কক্সবাজারের প্রভাবশালী ব্যক্তির মাঝে আমিও একজন। স্বামীর কুচকানো ভ্রুয়ের দিকে তাকিয়ে তাকে শান্ত করতে সালেহা চৌধুরী বলেন, দিবা আসলে ভাইয়ের হয়ে কথা বলতে গিয়ে এমনটা বলে ফেলেছে। ছোট মানুষ তো। আমজাদ চৌধুরী লম্বা একটা দম ফেলে বলেন, এই বিটে করানো আমার দুটা কারণ রয়েছে। সোনিয়া ঠিক আদির মতো চঞ্চল একটা মেয়ে, বিয়ের কথা উঠলেই সে বাবাকে আদির কথা বলে। এখন যদি আদিকে ফিরিয়ে দেয়, মেয়েটা অপমানে আরও বিগড়ে যাবে। আমি চাই না এরশাদের মেয়ের সাথে খারাপ কিছু হোক। এদিকে আদিও ঠিক সোনিয়ার মতো খামখেয়াল একটা ছেলে, সে নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নেই। এতবার করে বললাম ভাইয়ের সাথে কাজের হাত লাগা, না সে লাগাবে না। ভাই আছে, সব সামলে নিবে। ভাই কি তাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে? কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার বলতে শুরু করেন, এরশাদ যখন আমাকে আদির কথা বলে তখন সে জানাই বিয়ের পরে তার ব্যবসার সমস্ত দায়িত্ব আদিকে দিতে চাই। কিন্তু আমি চিন্তা করলাম আমার ব্যবসায় সে ভাই আছে বলে হাত লাগায় না। কিন্তু এর সাথে সানিয়া ছাড়া কোনো সন্তান আর নেই। সেক্ষেত্রে সে কাজে মন দিতে বাধ্য হবে, দায়িত্ব এড়াতে পারবে না। স্বামীর কথা শুনে সালেহা চৌধুরী বলেন, কিন্তু সে তো সানিয়াকে পছন্দ নয় বলেছে। হয়ে যাবে, একবার বিয়েটা হোক, সব ঠিক হয়ে যাবে। যা হচ্ছে তা হতে দাও। সবাই বুঝেছো আশা করি। আদির ভালোর জন্যই এসব করছি আমি। রাত 12টা। আদি খিদে সহ্য করতে পারে না। এদিকে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে না যাওয়ার অপরাধে তাকে খাবারও দেওয়া হয়নি। এখন এই খালি পেটে ঘুমও আসছে না তার। শোয়া থেকে উঠে পাশে রাখা ছোট টেবিলটার উপর থেকে বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেতে থাকে আদি। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় সে। বুঝতে পারে কে এসেছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে বলে, আয় দিবা। খাবার ট্রে হাতে নিয়ে দিবা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, মায়ের পাশে বাবা থাকায় মা বাবার জন্য আসতে না পারলেও আমি যে খাবার নিয়ে আসবো তুই জানতি, তাই না ভাইয়া? খাটের উপর বসতে বসতে আদি বলে, কারণ তোর তো আর জামাই নেই। ভাইয়া, কোনো খবর জানিস? তোর বিয়ের জানি তো। বল। তোর বিয়েটা কনফার্ম ওই সানিয়া আপির সাথেই।
কি? এত চমকে যাচ্ছিস কেন? বড় লোকের মেয়ে আছে, বিয়ে করে নে। তুইও? আচ্ছা, তোর সমস্যাটা কি ভাইয়া? ওই মেয়েটা কয়টা ছেলের সাথে টাঙ্কি মারছে আমি জানি, এখন ওই টাঙ্কিবাজ মেয়ের আমার বিয়ে করতে হবে? হবে। উফ, যা তো দিবা, এখন রুম থেকে যা। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। দিবা ভেঙচি কেটে ভাইয়ার রুম থেকে বেরিয়ে পড়ল। রাত 2টা। ভরা পেটে মাথায় বুদ্ধি আনার চেষ্টা করতে করতে অবশেষে বুদ্ধি পেয়ে যায় আদি। এক্ষুনি তাকে বাসা থেকে পালাতে হবে। কাল যখন বাসায় কেউ পাবে না তাকে, মেয়েটা তো আটকেই যাবে। খুব খুশি হওয়ার আগেই তার পালানো উচিত। ড্রয়ার খুলে আদি 10,000 টাকা নিজের কিছু কাপড় চোপড় একটা ব্যাগে ঢুকিয়ে দেয়। পা টিপে টিপে বের হয় নিজের রুম থেকে। ডাইনিং রুমে আসতেই টেবিল থেকে একটা পানির বোতল ঢুকিয়ে নেয় ব্যাগে। আস্তে আস্তে বের হয়ে যায় বাড়ি থেকে। দারোয়ান ঘুমিয়ে পড়েছিল ভাগ্যিস, না হলে বের হতে সমস্যা হতো তার। লম্বা একটা দম ফেলে রাস্তার দিকে পা বাড়ালো আদি। নিস্তব্ধ রাত, চারপাশ নীরবতায় আচ্ছন্ন। পুরো শহর যেন ঘুমিয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে জোনাকি পোকার ডাক। বাড়ি থেকে হুটহাট বের হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আনমনে ফুটপাত ধরে হেঁটে চলেছে আদি, আর আপন মনে বিড়বিড় করে চলেছে, এই মডার্ন যুগের ছেলে হয়ে বিয়ের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে হবে ভাবিনি কখনো। গন্তব্য কোথায় জানা নেই। দিশেহারা হয়ে জড়সড় অবস্থায় রাস্তার ধারে ডাস্টবিনের পাশে বসে আছে মেহেরিকা। ভয় তার হাত পা থর থর করে কাঁপছে, আর এলোমেলো ভাবনায় অস্থির হয়ে আছে তার মন। কিন্তু এভাবে আর কতক্ষণ? খারাপ লোকের ভয়ে এ রাতে ডাস্টবিনের পেছনে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় পায়নি মেহেরিকা। কিন্তু অসহ্য রকমের দুর্গন্ধ এখানে। মনে হচ্ছে তার শ্বাস আটকে যাবে। না, গন্ধের সাথে যুদ্ধ করে পারা যাবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। মেহেরিকা বসা থেকে উঠে ডাস্টবিনের পাশ থেকে সরে রাস্তার দিকে পা বাড়াতেই মাথাটা ঝিমঝিম করে ওঠে তার। মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার আশেপাশে ঘুরছে। কোনো মতে রাস্তার উপর উঠে সে, কিন্তু নিজেকে আর স্থির রাখতে পারেনি মেহেরিকা। মাথা ঘুরে লুটিয়ে পড়ে যায় সে। এই রাতে বন্ধুর বাসায় আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না আদি। পকেট থেকে মোবাইল বের করে বন্ধু সিরাজের নাম্বারে ডায়াল করে সে, কিন্তু সামনে চোখ পড়তেই থমকে যায় আদি। আদি দেখতে পায় রাস্তার উপর কোনো মেয়ে শুয়ে আছে। পাগল নাকি মেয়েটা? হবে হয়তো, তবে যাই হোক, এভাবে রাস্তায় কেউ শোবে কেন? কত রকমের আপদ বিপদই তো রয়েছে। এসব ভেবে এগিয়ে যায় আদি। মেয়েটিকে ডেকে তোলার উদ্দেশ্যে তার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আদির ইচ্ছে করছে না তার খুব নষ্ট করতে। কি নিষ্পাপ চেহারা মেয়েটার! আচ্ছা, মেয়েটার গায়ের রং কি ফর্সা নাকি গোলাপি বোঝা যাচ্ছে না, তবে তাকে দেখতে পরীর মতো লাগছে। কিন্তু সে তো কখনো পরী দেখেনি ভেবে আনমনে হেসে ওঠে আদি। অপলক দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে কিছুক্ষণ তাকানোর পর আদির চোখ যায় তার পরনের পোশাকের দিকে। ভারী খয়েরি রঙের লেহেঙ্গা গায়ে। কমপক্ষে 30-40 হাজার তো লেহেঙ্গাটার দাম হবেই। তার মানে মেয়েটি ভালো পরিবারের মেয়ে, তবে রাস্তায় কেন ঘুমাচ্ছে? আর না ভেবে আদি ডাকতে থাকে মেয়েটিকে। এই যে শুনছেন, উঠুন, এভাবে রাস্তায় ঘুমো থাকে ঠিক না। বেশ কিছুক্ষণ ডাকার পর সাড়া না পেয়ে চিন্তায় পড়ে যায় আদি। এভাবে রাস্তায় ফেলে রাখা ঠিক হবে না মেয়েটিকে। এই ভেবে সে কোলে তুলে রাস্তার ধারে নিয়ে আসে থাকে। প্রচন্ড গরম মেয়েটির শরীর, তার মানে মেয়েটি ঘুমোচ্ছে না, দুর্বল শরীরের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। নিজের কোলে মেয়েটির মাথা রেখে ব্যাগ থেকে পানির বোতল বের করে হালকা পানি ছিটিয়ে দেয় তার মুখে আদি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে চোখ খুলে মেয়েটি। চোখ খুলে আদিকে দেখে তার কিছুক্ষণ বুঝতে সময় লাগে সে কোথায়। কয়েক সেকেন্ড আদির দিকে তাকিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে বলে ওঠে সে, কি আপনি আমাকে কেন এভাবে নিজের কাছে? হো, বুঝেছি আমি। খারাপ মতলব তাই না আপনার? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না আপনাদের মতো ছেলেদের। আরে বাসায় কি মা বোন নাই? এতগুলো কথা একসাথে শুনে আদি হেসে ওঠে হো হো শব্দ করে। আদির হাসির শব্দটি মেহেরিকার একেবারেই পছন্দ হয়নি, বরং অন্য একজনের হাসির কথা মনে পড়ে যায় তার। টপ টপ করে পানি পড়তে থাকে মেহেরিকার চোখ থেকে। কাঁদো কাঁদো কণ্ঠ নিয়ে আদির দিকে তাকিয়ে বলে, প্লিজ এভাবে হাসবেন না। তার আতঙ্কিত মুখ দেখে হাসি থামিয়ে আদি প্রশ্ন করে, আপনার নাম কি? চোখের পানি না মুছে সে উত্তর দেয়,
কিসের জন্য? মুচকি হেসে আদি বলে, আচ্ছা, বলতে ইচ্ছে না হলে থাক, চোখ মুছেন। আমি ভালো ফ্যামিলির ছেলে, আপনার কোনো ক্ষতি আমি করব না, নির্ভয় থাকেন। কেন যেন এই ছেলেটিকে মেহেরিকার বিশ্বাস করতে ইচ্ছে হলো। তবে আবারও কি তার বিশ্বাস ভঙ্গ হবে? সে তো ঠিক করেছিল আর কখনো কোনো ছেলেকে বিশ্বাস করবে না। ছেলেরা বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। কিন্তু এই রাতে আর কোনো উপায় নেই। মন অন্য কিছু বললেও তাকে সাবধান থাকতে হবে। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, আমি তাহলে চলে যাই। ভ্রুজোড়া কুচকে মেহেরিকা বলে ওঠে, একটা মেয়েকে একা ফেলে যেতে আপনার বিবেকে বাধা দিচ্ছে না? মেয়ে নাকি ভূত বুঝতেই তো পারছি না। মানে? নামটা আমি কিছু বলছে না। ভূতের মতো সেজে গুজে রাস্তার মাঝে ঘুমাচ্ছে। কি অবাক কাণ্ড বাবা, আমার কল্লা মটকানোর প্ল্যান করছে, তাই না? এক রাশ বিরক্তি নিয়ে মেহেরিকা বলে, থামুন তো, আমার নাম মেহেরিকা আর আমি রাস্তায় ঘুমোইনি। আমি তো হাঁটছিলাম, আপনার কোলে কিভাবে এসেছি জানি না। আর ভূতের মতো সাজ? 7,000 টাকা খরচ করে সেজেছি। বিয়ের সাজ এটা। বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি আমি। এসেছি ঈদগাহ থেকে, ভেবেছি বান্ধবীর বাসায় উঠবো, কিন্তু তার বাসায় গিয়ে দেখি তালা লাগানো। আমার ফোনটাও নিয়ে আসতে ভুলেই গিয়েছে। ওর ফোন নাম্বার মুখস্থ নেই। এখানে পরিচিত আর কেউ নেই, তাই রাস্তায় রাস্তায় ঘুরছি। একদমই কথাগুলো বলে বড় বড় নিঃশ্বাস ফেলছে মেহেরিকা। এদিকে তার সব কথার অর্থ বুঝতে আদির কাছে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগলো। মেহেরিকাকে হাঁপাতে দেখে বলে সে, আপনি না দাঁড়িয়ে বসুন প্লিজ, মনে হচ্ছে শরীর খুবই দুর্বল আপনার। কথা বলার শক্তি নেই মেহেরিকার। মনে হচ্ছে তার চারপাশে সবকিছু ঘুরছে। মেহেরিকার অবস্থা দেখে আদি তার পাশে এগিয়ে যায়। মেহেরিকার স্থির থাকতে পারছে না। আবারও সে পড়ে যেতে চাইলে আদি ধরে ফেলে তাকে, কিন্তু এবার সে অজ্ঞান হয়নি। চোখ দুটো মিটমিট করে ভাঙা গলায় বলে, ছাড়ুন আমাকে। এই যে, আপনাকে ধরার কোনো শখ নেই আমার। আমি বন্ধুর বাসায় যাব, আপনি যাবেন? না কি উপায় নেই। আমি ভালো মানুষটা চলে গেলে খারাপ কোনো মানুষ কিন্তু আসতে পারে। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি এক হাত দিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফোন দেয় সিরাজকে। বেশ কিছুক্ষণ রিং বাজার পরে রিসিভ করে সিরাজ। ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো আদি, তুই এত রাতে? বাসায় আছিস? হুম ভাবি আছে? হুম। আমি তোর বাসার পাশে আছি। এত রাতে? এসে বলি। আমার বাসায়? না, তোর শ্বশুর বাসায়। আরে রাগ করছিস কেন? আয় আয়। লাইন কেটে আদি মেহেরিকার উদ্দেশ্যে বলে, এই যে, হাঁটতে পারবেন? এত রাতে গাড়িতে পাওয়া যাবে না। আদির কথা শুনে মেহেরিকা তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে, হুম। আদির পাশে হেঁটে চলেছে মেহেরিকা। কোথায় যাচ্ছে, ভাগ্যে কি আছে তার জানা নেই। তবে আদিকে দেখতে মোটেও লাগছে না খারাপ কোনো উদ্দেশ্য আছে তার। আদি খেয়াল করে মেহেরিকার হাঁটতে কষ্ট হচ্ছে আর অনেকখানি সময় লাগছে। এই রাতে এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে এভাবে হাঁটা বিপজ্জনক। কত রকমের আপদ বিপদে তো রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সিরাজের বাসায় পৌঁছালে বাঁচে। মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলে, আপনার হাতটা ধরে হাঁটি না, মানে আপনার কষ্ট হচ্ছে হাঁটতে? আমাকে চাইলে লাঠি বানাতে পারেন আপনার। কিছু না বলে মেহেরিকা আদির হাতটা শক্ত করে ধরে। গরম নরম মেহেরিকার হাতের ছোঁয়া পেয়ে আদির কেমন যেন অনুভূতি হচ্ছে। কয়েক মিনিটের পরিচয় মেয়েটিকে তার এত বেশি ভালো লাগছে কেন? সুন্দরী বলে হবে হয়তো। দরজায় কড়ানাড়া শব্দ পেতেই সিরাজ গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু আদির পাশে একটা মেয়েও আছে দেখে সে চিৎকার করে বলে ওঠে, ও বৃষ্টি, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের আদি বউ নিয়ে এসেছে। তার চিৎকারে আদি আর মেহেরিকা হতভম্ব হয়ে যায়। রুম থেকে ছুটে আসে সিরাজের স্ত্রী বৃষ্টি। দরজার পাশে গিয়ে বলে, ও ভাইয়া, বউ নিয়ে এসেছেন আপনি? মৃদু হেসে আদি বলে, ভাবি ঢুকতে দিবেন আগে? হ্যাঁ ভাই, আসেন ভেতরে। মেহেরিকার হাত ধরে ভেতরে এসে তাকে নিয়ে সোফায় বসে আদি। সিরাজ আর স্ত্রীও তাদের পাশে গিয়ে বসে। তাদের কৌতূহলী মুখ দেখে আদি বলে, উনি আমার স্ত্রী নন। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে সিরাজ বলে, গফ, পালিয়ে এসেছিস শালা। প্রথমে ভেবেছিলাম আমাকে না জানিয়ে বিয়ে কি করে করলি, এখন আবার শুনলাম গফ। গফ কখন হলো তোর? শুনেছিস মানে? বলেছি ও আমার গফ। তা কে? আমার কেউ না, রাস্তায় পেয়েছে। মানে? মানে তুই তো সানিয়াকে চিনিস। হুম। ওর সাথে পরশু আমার আকত করে দিবে বলেছে। আমারও কি পছন্দ না, কি করব, মাথায় কাজ করছিল না, তাই বাসা ছেড়ে পালিয়েছে। তোদের বাসা আসার পথেই ওনাকে পায় রাস্তায় অজ্ঞান অবস্থায়। উনিও নাকি বিয়ের আসর থেকে পালিয়েছে। যে বান্ধবীর কাছে এসেছে তারা বাসায় নেই, তাই আমি ওনাকে। খুব ভালো করেছিস, ওনাকে দেখো খুব দুর্বল লাগছে।
বৃষ্টির দিকে তাকিয়ে আদি বলে, ভাবি ওনাকে শোরুমে নিয়ে যাবা প্লিজ, গায়ে খুব জ্বরের ওষুধ থাকলে খাইয়ে দিও একটা, আছে? আছে। মেহেরিকাকে নিয়ে বৃষ্টি এগিয়ে যায় রুমের দিকে। আদির দিকে তাকিয়ে মুচকি হেসে সিরাজ বলে। বৃষ্টি তাদের দিকে এগিয়ে এসে বলে, মেয়েটা কিন্তু সেই সুন্দরী। হুম, তোর ভাবি না থাকলে আমি তো একে ওটাতে ট্রাই করতাম। বলবো ভাবি রে? এই না, মজা করছিলাম। বৃষ্টি আমার জান, ও আমার প্রাণ, ওকে ছাড়া। হয়েছে। আচ্ছা দোস্ত, একটা কথা বলতো। কি? সিনিয়র বাবার তো সেই টাকা আছে, মেয়েটাও সুন্দরী, তুই কেন ওরে বিয়ে করতে চাচ্ছিস না? আমার বন্ধু তৌহিদের সাথে সম্পর্ক ছিল বলে। মন সায় দিচ্ছে না রে। কত ছেলের সাথে সানিয়া সম্পর্ক করেছে, শুধু তৌহিদ হলে সমস্যা ছিল না। তৌহিদকে বলেছিল মনে নেই? অনেক ক্লোজ সম্পর্ক ছিল তাদের। তৌহিদ কত ভালোবেসেছিল সানিয়াকে, কিন্তু সানিয়া অন্য একটা ছেলের জন্য ওকে ছেড়ে দিয়েছে। এইভাবে একটার পর একটা ছেলের সাথে খেলা করেছে সে। মনে আছে সব, কিন্তু এসব তোর বাসায় বলবি কিভাবে? সেটাই, এসব বলে ওকে আমি ছোট করতে চাই না, তাই নিচে পালিয়ে চলে এসছে। ভালো করেছিস। মৃদু হেসে আদি বলে, মেয়ের জ্বর, শরীর দুর্বল হলে কি হবে? সেন্স ঠিক আছে, শিয়ানা মেয়ে। চোখে ঘুম নিয়ে সিরাজ বলে ওঠে, কেন ভাবি? তাকে আমার একটা কামিজ দিলাম, বললাম এইটা পরে শুয়ে যাও। আমাকে বলে সে, আপনি চান আমি দরজা বন্ধ করে শোব? আরে ওই মেয়ে নিচে বিপদে পড়ে আসছে, এখন সে আমাদের সন্দেহ করছে, কি আজব। দিনকাল ভালো না ভাবি, দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, তাই সম্মানের চিন্তা পেশে। আর ভাবি ওর একটা নাম আছে, ও মেয়ে বলা লাগবে না। নাম কি? মেহেরিকা। মেহেরিকা, বাহ, খুব সুন্দর নাম তো। সুন্দর। জানেন আদি ভাই, এত সুন্দর মেয়ের নাম শুনলে মন খারাপ হয়ে যায়। কেন? আমার আম্মাকে একটা কমন নাম রেখেছে, আমার বৃষ্টি। হাসিয়েন না ভাই। আচ্ছা, হাসবো না। তোরা কি গল্প করবি না? মানে আমার ঘুম এসেছে প্রচুর। আরে না, আমিও ঘুমাবো, কোন রুমে থাকবো? আয় আমার সাথে, দেখে দিই তোকে। কিচিরমিচির পাখির শব্দে ঘুম ভাঙে আদির। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে সে, সকাল 7টা। তার বাসায় এখন সকলে সকালে নাস্তা করতে ডাইনিং টেবিলে থাকবে। আদিকে না দেখে তারা কি বুঝতে পারবে সে বাসায় নেই, নাকি ঘুমে ভাববে তাকে? শোয়া থেকে উঠে পড়ে আদি। তার বাবা তার পালানোর খবর জানলে কি করবে ভেবে মনটা অস্থির হয়ে আছে তার। সারা রুমে পায়চারি করতে থাকে আদি। হঠাৎ মনে পড়ে তার মেহেরিকার কথা। মেয়েটার কি অবস্থা এখন? রাতে আর খবর নেওয়া হয়নি, জ্বর কি কমেছে মেয়েটার? এত না ভাবে একবার দেখে আসলে কেমন হয়? যে ভাবা সেই কাজ। আদি এগিয়ে যায় মেহেরিকার রুমের দিকে। আমজাদ চৌধুরী দেখেন সবাই নাস্তা করতে আসলেও আদি আসেনি। দিবার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আদি ওঠেনি? জানি না বাবা। কাল রাতেও ভাত খায়নি সে, মেয়েদের মতো ন্যাকামি শুরু করছে সে। যাও তাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। বাবার কথা মতো আদিকে ডাকতে দিবা এগিয়ে যায় আদির রুমের দিকে। কয়েকবার কড়ানাড়া শব্দ পেয়ে দরজা খুলে দেয় মেহেরিকা। আদিকে দেখে মুচকি হেসে বলে সে, আপনি? আপনাকে দেখতে এলাম। জ্বর হালকা আছে, তবে আগের চেয়ে ভালো লাগছে। ভালোভাবে ঘুম হয়েছে, যতক্ষণ ঘুমোতে পেরেছি। আমি বুঝি এখন ঘুম ভেঙে দিলাম? আরে না, আমার 6টার দিকেই ঘুম ভেঙেছে। ও, আসুন না, ভেতরে আসুন। মেহেরিকার পিছু পিছু ভেতরে এসে আদি খাটের পাশে থাকা চেয়ারে গিয়ে বসে। মেহেরিকা বিছানায় বসতে বসতে বলে, ধন্যবাদ আপনাকে। কেন? এই যে আমাকে সাহায্য করার জন্য। কিছু না বলে আদি মুখ টিপে হাসতে থাকে। এমন হাসির কারণ কি মেহেরিকা বুঝে উঠতে পারে না। না পেরে বলে, কি ব্যাপারটা কি, এভাবে হাসছেন কেন? কোনো মতে হাসি থামিয়ে আদি বলে, আসলে ভাবির কামিজটা আপনার ঢোলা হয়েছে। ভাবির স্বাস্থ্য আপনার চেয়ে ভালোই তো, তাই। তো কি কেমন ছিল? মদন মদন লাগছে আপনাকে। মদন? এই যে আমি মেহেরিকা। পুরো নাম কি আপনার? মেহেরিকা আহমেদ। এত বড় নাম, মানুষের এত বড় নাম সুন্দর লাগে না। আচ্ছা তাই, তা আপনার নাম কি? আমতা আমতা করে আদি বলে, আদি চৌধুরী। দেখেছেন, আমার নাম ছোট্ট সুন্দর। আমি আপনাকে মেহের বলে ডাকবো, মেহেরিকা ডাকবো না। আদির কথা শুনে মেহেরিকার চোখ ছলছল করে ওঠে। মেহের, এই নামে ডাকার অধিকার সে কি আদিকে দেবে? কেন দেবে? শুধু একজনেরই আছে এই অধিকার। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে ওঠে, শরীর খারাপ লাগছে? না। তাহলে চুপছে? এমনিতেই।
কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকার দিকে তাকিয়ে আদি প্রশ্ন করে। আপনি বিয়ের আসর থেকে পালিয়েছেন কেন? আদির মুখ থেকে এমন প্রশ্ন শুনে চমকে যায় মেহেরিকা। কি উত্তর দিবে সে? সত্যটা যে সে বলতে পারবে না। যে সত্যের জন্য আপনজন তার থেকে দূরে সরে গিয়েছে, সেই সত্যটা বাইরের একটা ছেলেকে বলা কি আদৌ ঠিক হবে? মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, কি হলো বলুন। ছলো ছলো চোখে আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল, যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার বউ আছে, কিন্তু কোনো সন্তান নেই। তার মানে তার বউ সন্তান জন্মদানে অক্ষম। সেই জন্য আমাকে বিয়ে করতে চায় সে, যাতে আমি তাকে বংশধর দিতে পারি। শান্ত গলায় আদি প্রশ্ন করে, আপনার মা বাবা এমন একজন পাত্রের সাথে আপনার বিয়ে কেন দিতে চাইছেন? মাথা নিচু করে জবাব দেয় মেহেরিকা, সে অনেক কথা। আমি এই বিয়েটা করতে পারতাম না, তাই পালিয়েছি। আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলে, আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার কি সমস্যা? তেমন কিছু না, কিন্তু আপনি কি করে জানলেন আমার কারোর সাথে? কাল আপনার বন্ধুকে বলেছিলেন, তখন শুনেছি। তখন আপনার শরীর খারাপ ছিল অনেক, এত কিছু কি মনে আছে? শরীর খারাপ হলেও সেন্স ঠিক থাকে আমার। বাহ, ভালোই তো। কিছুক্ষণ নীরব থেকে মেহেরিকা বলে, আমি চলে যাব। বাসায়? না। কোথায় যাবেন তাহলে? জানি না। যদি সমস্যা না হয় আজ এইখানে থাকুন, কাল আপনাকে সাথে নিয়ে আপনার বান্ধবীর বাসায় গিয়ে দেখব সে এসছে কিনা। যদি না আসে? তখন না হয় ভাবা যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনি রেস্ট নিন, আমি আসি এখন। আদির রুম থেকে ছুটে এসে দিবা বলে, ভাইয়া তো রুমে নেই বাবা। চোখের চশমাটা ঠিক করতে করতে আমজাদ চৌধুরী বলেন, আসা হয়তো কোথাও, ফোন দাও তাকে। বাচ্চার মতো লুকোচুরি খেলছে নাকি মেয়ের মতো কোথাও বসে বসে? কাছে জিজ্ঞেস করো। জি বাবা, দিচ্ছি ফোন। বাবার কথা মতো দিবা ডায়াল করে আদির নাম্বারে। একবার রিং হতে আদি রিসিভ করে। হ্যালো দিবা। ভাইয়া তুই কই রে? নাস্তা খেতে আয়। আমি বাসায় নেই। বাসায় নেই মানে? বাবাকে জানিয়ে দিয়ে আমি বাসায় ফিরবো না। সানিয়াকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই কি বলছিস? কিছু বুঝছি না আমি। আমি কি বলছি দিবা? মায়ের করা প্রশ্নে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দিবা উত্তর দেয়, ভাইয়া নাকি বাসা ছেড়ে চলে গিয়েছে আর ফিরবে না। মানেটা কি? দে ফোনটা আমাকে দে। সালেহা চৌধুরীর হাতে মোবাইল দিতেই কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বলেন, বাবা কোথায় গিয়েছিস তুই? চলে আয় বাবা, রাগ করে না। বাসায় ফিরলে সানিয়াকে আমার বিয়ে করতে হবে, আর আমি এই বিয়ে করতে চাই না। এমন পাগলামি করে না বাবা। ওকে, করবো না। বাবাকে বলো সানিয়ার কথা যেন আমায় আর না বলে। সানিয়ার কথা তোকে আর বলবে না, তুই ফিরে আয় বাবা। স্ত্রীর মুখে কথাটা শুনে মেজাজ বিগড়ে যায় আমজাদ চৌধুরীর। একে তো ছেলে দোষ করেছে, আবার সেই ছেলের সাথে তোষামত করে কথা বলা হচ্ছে। রাগে কটমট করে তিনি উচ্চ শব্দে বলে ওঠেন, এই বাড়িতে ফিরে এলে সোনিয়াকে বিয়ে করতে হবে তার, না হলে সে যেখানে আছে সেখানে থাকতে হবে। আর তোমরা কেউ যদি ওর কথা বলতে আসো, খারাপ হবে, খুব খারাপ। কথাটি বলে নাস্তা না সেরে আমজাদ চৌধুরী টেবিল ছেড়ে হন হন করে হেঁটে এগোতে থাকে নিজের রুমের দিকে। এদিকে ফোনের ওপারে বাবার বলা কথাগুলো শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে মায়ের উদ্দেশ্যে আদি বলে, আমাকে নিয়ে ভেবো না, আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। আর কিছু না বলে আদি লাইন কেটে ফোন বন্ধ করে দেয়। ভেবেছিল এমন কিছু করলে তার বাবার মনটা নরম হবে। এখন কি হবে? নিজের পরিবার ছাড়া থাকবে কিভাবে সে? আদিকে চিন্তিত মুখে সোফায় বসে থাকতে দেখে সিরাজ তার পাশে এসে বসতে বসতে বলে, কি হলো দোস্ত? বাসা থেকে ফোন দিয়েছিল, বাবা বলছে সানিয়াকে বিয়ে না করলে না ফিরতে। ফিরবি না? এখানে থেকে যা। আচ্ছা, কদিন বসে বসে খাওয়াবি? বসে বসে কেন খাবি? আমাদের কাজের মেয়েটা চলে গিয়েছে, নতুন কাজের মানুষ পেতে ঝামেলা। তুই যদিও ছেলে, তবুও চাইলে। সিরাজ চা চৌধুরী বাড়ি পোলাকে দিয়ে তুই বাসা কাছে করাতে চাস? তুই তো বসে খেতে চাইছিস না, তাই। এখন কি করবি? মাথায় কিছু আসছে না রে, কি করলে বাসে ফিরতে পারবো? উফ, এই সানিয়া মেয়েটা আমার লাইফটাই শেষ করে দিল। দোস্ত, কোনো বুদ্ধি দে না। ভাবতে দে আমাকে একটু। ট্রে নিয়ে বৃষ্টি তাদের দিকে এগিয়ে এসে ছোট্ট টেবিলটার উপর রেখে বলে, ভাইয়া আপনার জন্য পরোটা বানিয়েছি গরম গরম, মুরগির মাংসের ঝোল দিয়ে, ভালো লাগবে খেতে। ধন্যবাদ ভাবি। কাল রাতে আপনাদের কারো খিদে লেগেছে কিনা জিজ্ঞেস করিনি আমি, এত বোকামি করি মাঝে মাঝে। আরে না, ঠিক আছে। আমি তো খেয়েছিলাম বাসায় রাতের খাবার, মেয়ের খেয়েছে কিনা জানি না। তাকে দিয়েছেন? দুষ্টু একটা হাসি দিয়ে বৃষ্টি বলে, মেয়েরিকা থেকে মেয়ে, কি ব্যাপার ভাই?
কি ব্যাপার হবে ভাবি? কোনো ব্যাপার না, মেহেরিকা নামটা বড় তাই আর কি। আচ্ছা বুঝলাম, দিয়েছি, আপনারাও খেয়ে নেন। বৃষ্টি চলে যাবার পরে সিরাজ বলে ওঠে, আদি, পেয়েছি আইডিয়া। কি? তুই তোর বউ নিয়ে বাসায় ওঠ। মানে মাথা ঠিক আছে তোর? বউ কোথায় পেলে? আরে বেটা, নকল বউ। আমি না কিচ্ছু বুঝছি না, কি বলছিস তুই? কিন্তু তুই যদি বউ নিয়ে যাস, তোকে কি করে বিয়ে দিবে বস? সিরাজের কথাগুলো বুঝতে আদির 15 সেকেন্ডের মতো সময় লাগে। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে সিরাজের দিকে তাকিয়ে বলে, দারুণ আইডিয়া দোস্ত, দারুণ আইডিয়া। জানতাম পছন্দ হবে। কিন্তু নকল বউ কোথায় পাবে এটা ভেবে আদির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বউ পাবো কই? এই ব্যাপার, বউ তো ঘরেই আছে দোস্ত। তোর বউ? ধুর শালা। তো কে? মেহেরিকা। মেহের? সে? কিন্তু তিনি রাজি হবেন নাকি? কেন হবেন না? বিপদে পড়েছে, যাওয়ার কোনো জায়গা নেই, বান্ধবীর বাসে উঠলেও কতদিন থাকবে সেখানে? কিন্তু তিনি আমাকে সাহায্য করবেন কেন? টাকার বিনিময়ে। মোটা অঙ্কের টাকা দিবি, বলবি কিছুদিন তোর বউ সেজে অভিনয় করার জন্য। এই সময় তার টাকা খুব প্রয়োজন, আমি শিওর রাজি হবেন। যদি না হয়? আগে ভাগে এত কথা বলিস কেন? তুই নাস্তা খেয়ে যা, কথা বলে আর মেহেরিকার সাথে কি বলে দেখ। তোমার জন্য আজ আমার ছেলে ঘর ছাড়া। সানিয়া আর এরশাদ তোমার কাছে আপন হয়ে গেল। ছেলের ইচ্ছা অনিচ্ছা কিছু দেখবে না তুমি? কেমন বাবা তুমি? এক নাগারে স্ত্রীর বকবকানি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় আমজাদ চৌধুরীর। অনেকক্ষণ চুপ থাকলেও এই পর্যায়ে মুখ খুলেন তিনি। থামো তো, তখন থেকে প্যান প্যান করে আর মাথাটা খাচ্ছ তুমি। আমি তোমার মাথা খাচ্ছি? তুমি যে আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। আমি কাউকে বাড়ি ছাড়া করিনি, যে গিয়েছে সে নিজের ইচ্ছাতেই গেছে, তাকে আমি ফিরে আসতে বলেছি। ফিরলে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দেবে বলেছ, এটা বলার কি খুব দরকার ছিল? পরে না হয় বুঝিয়ে। যা বোঝানো বুঝিয়েছি, আর কিছু বোঝানোর নেই। আর হ্যাঁ, আমি এক কথার মানুষ, সামনে একটা পেছনে আরেকটা বলি না। যা বলার সোজাসুজি বলি। তোমার ছেলে সোনিয়াকে বিয়ে করবে বললেই বাসা আসতে পারবে। সালেহা চৌধুরীকে চুপ থাকতে দেখে আমজাদ চৌধুরী বলেন, চলে আসবে আদি, না এসে কোথায় যাবে? কয়েকটা দিন ধৈর্য ধরো। আমি এরশাদকে ফোন করে সবটা জানি, সোনিয়া এখন কিছু জানতে পারেনি বলি। আদি পালিয়েছে বলবে তুমি ওনাকে? বলবো, তা জানার দরকার। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। বিছানার মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে মেহেরিকা। 2টা ফোন নাম্বার তার মনে রয়েছে, একটা বাবার আর একটা রাজীবের। ছোটবেলা থেকে বাবাই মেহেরিকার আদর্শ ছিল। মা মারা যাবার পর তাদের 2 বোনের কথা ভেবে তিনি আর বিয়ে করতে চাননি। মেহেরিকার যখন বয়স 16, তখন তার মা মারা যায় ক্যান্সারে। তার ছোট বোনের বয়স 14। তাদের 2 বোনের বিয়ের পর বাবা একেবারে একা হয়ে যাবে ভেবে বাবাকে সে নিজে আরেকটা বিয়ে করার জন্য রাজি করিয়েছিল, যেটি তার জীবনের ভুল সিদ্ধান্তের মাঝে একটি ছিল। কেননা যে বাবা মেহেরিকার কথা ছাড়া কোনো কিছুই করতো না, সে বাবা এখন নতুন বউয়ের কথা শুনে তার এমন একটা লোকের সাথে বিয়ে দিতে চেয়েছেন, যে লোকের কিনা অন্য একটা বউ আছে। তার একটা কথাও তার বাবা শুনতে চাননি। আর রাজীব তার সাথে কি করে এমন করতে পারলো? খুব তো বলতো, যাই হোক না কেন কখনো ছেড়ে যাবে না। আর এখন না, আর ভাবতে পারছে না সে। এসব কথা মনে হলে পৃথিবীর সব কিছুই তার কাছে এলোমেলো লাগে। নিজের জীবনের প্রতি মায়া কমে যায় তার। বাবা, ছোট বোন মুনিয়া, রাজীব, তাদের ছাড়া কিভাবে থাকবে সে? অনেক বেশি মনে পড়ছে মেহেরিকার তাদের কথা। একটা দুর্ঘটনা তার জীবনটা এলোমেলো করে দিল পুরো। নাস্তা সেরে আদি এগোতে থাকে মেহেরিকার রুমের দিকে। তিনি কি রাজি হবেন আদির প্রস্তাবে? যে মেয়ে তিনি মনে তো হয় না হবেন, তবু একবার চেষ্টা তো করাই যায়। মেহেরিকার রুমের সামনে গিয়ে ভাবতে থাকে আদির দরজায় করা নাড়বে নাকি নাড়বে না। তিনি কি মাইন্ড করবেন, ভুল বুঝবেন তাকে? করলে করবে, এত ভাবার কি আছে? বাইরের একটা মেয়ে, সাহায্য করলে করবে, না করলে নাই, এত ভাবার তো কিছু নেই। আর না ভেবে দরজায় করা নাড়ে আদি। দরজায় করা নাড়ার শব্দ শুনে স্বাভাবিকভাবে বসে মেহেরিকা উচ্চ শব্দে প্রশ্ন করে, কে? আমি আদি, আসবো? জি আসুন। আদি ভেতরে এসে আবারও খাটের পাশে থাকা চেয়ারটায় বসে। মেহেরিকার দিকে তাকিয়ে লক্ষ্য করে তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। কেন যেন এমন ফ্যাকাশে মুখটা তাকে মানাচ্ছে না। এই মুখে হাসি লেগে থাকলে বেশি ভালো লাগে। কিছু বলবেন? মেহেরিকার প্রশ্নে ঘোর কাটে আদির। তার চোখের দিকে তাকিয়ে বলে, মন খারাপ আপনার? ছোট্ট একটা শ্বাস ফেলে মেহেরিকা বলে, না। মুখটা মনে ফ্যাকাশে লাগছে কেন? শরীর খারাপ, তাই হয়তো। খুব বেশি খারাপ লাগছে? তেমন কিছু না। নাস্তা করেছেন? কাল রাতে খেয়েছেন কিনা জিজ্ঞেস করেনি কেউ? আসলে সব হঠাৎ হয়েছে তো। আমার খিদে ছিল না কাল, আজ সকালে খিদে পেয়েছিল,
তাই বৃষ্টি আপু যখন আমাকে পরোটা দিয়েছেন 3টা পরোটা খেয়ে ফেলেছি আমি। বাহ, ভালোই তো। আপনি খেয়েছেন? খেয়েছে। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হয় আমার চেয়ে অনেক ছোট। হব হয়তো। পড়াশোনা করেন? অনার্স 3য় বর্ষে ঈদগাহ ফরিদ আহমেদ কলেজে পড়ি। আপনি? আমি ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে MBA শেষ করেছে। আপনার বাসা কোথায়? এখানে কাছেই। ও না, আমি ভেবেছি আমি যেমন ঈদগাহ থেকে পালিয়ে এসেছি আপনিও দূর থেকে এসেছেন। না, এই ফাতে গোনাতেই আমার বাসা। ঢাকা পড়াশোনা করেছে। কিছুক্ষণ চুপ থেকে আদি বলে ওঠে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। একটা কথা ছিল, বলবো? জি বলুন। আসলে একটা সাহায্য লাগবে আমার কাছে? আপনি আমাকে সাহায্য করেছেন, এখন আমি যদি আপনার জন্য কিছু করতে পারি ধন্য হব। বলুন কি? মেহেরিকার কথায় আশ্বাস পেলেও আদির কথাটি বলতে মন সায় দিচ্ছে না। সাহস যা জোগাড় করে এসেছিল মেহেরিকাকে দেখে সব উধাও হয়ে গেছে। আদিকে চুপ থাকতে দেখে মেহেরিকা বলে ওঠে, কি হলো বলুন। আমতা আমতা করে আদি বলে, আমার বউ হবেন আপনি? আদির বলা কথায় চমকে যায় মেহেরিকা। এতক্ষণ এই ছেলেকে তার ভালোই মনে হয়েছে, আর এখন? দাঁতের দাঁত চেপে মেহেরিকা বলে ওঠে, কি বলছেন কি আপনি? জিভে কামড় দিয়ে আদি বলে, সরি, নকল বউ। ভ্রুচোরা কুচকে মেহেরিকা বলে, মানে? আসলে আজ বাবা আমাকে জানিয়ে দিয়েছেন আমি বাসায় ফিরলে ওই সানি মেয়েটার সাথে আমার বিয়ে করে দেবে। কিন্তু আমি যদি একটা বউ নিয়ে চাই তাহলে আমাকে আর বিয়ে করে দিতে পারবে না। তাই বলছিলাম যে আমি যেন আপনার বউ সেজে আপনার বাড়িতে যাই। জি জি, তার জন্য আমি আপনাকে মোটা অঙ্কের টাকাও দিব। চোখ জোড়া বন্ধ করে লম্বা একটা শ্বাস ফেলে মেহেরিকা, বলে, আমাকে কি আপনার ফালতু মেয়ে মনে হয়? অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আদি বলে, এমন কেন বলছেন? টাকার লোভ দেখিয়ে আপনি আমাকে আপনার বউ সাজার অভিনয় করতে বলছেন? আপনাদের মতো ছেলেদের মতলব আমি বুঝি না ভেবেছেন? মেহেরিকার কথাটি আদির একদমই পছন্দ হয়নি। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে এসে বলে, দেখুন, আমাকে নিয়ে বাজে কথা বলবেন না। মতলব আছে আমার, নিজের মতলবে নিতে চাইছি আপনাকে। আপনাকে নিয়ে কোনো মতলব নেই, আর কোনো লোভ দেখাচ্ছি না আমি। বান্ধবীর বাসায় গেলেও কতদিন থাকতে পারবেন ওখানে ফ্রিতে? 1 সপ্তাহ, বেশি হলে 1 মাস। তারপর কি করবেন ভেবেছেন কিছু? ভাবেননি। এসব ভেবেই আপনাকে প্রস্তাবটা দেয়া। আমার কাছে মোটা অঙ্কে টাকা পেলে ওই টাকা নিয়ে বান্ধবীর বাসে উঠতে পারবেন। আর আপনি কিনা আমাকে উল্টো কথা শোনালেন। এই সাহায্যের দাম দিলেন আপনি আমাকে। মেহেরিকা খেয়াল করে রাগে আদির চোখ ডাক লাল হয়ে আছে। কথাগুলো বলার সময় ঠোঁট কাঁপছে তার। ইস, সে এতটা কড়াভাবে কথাগুলো না শোনালেও পারতো আদিকে। আদি খারাপ কিছু তো বলেনি। আসলেই তো কতদিন রাখবে তার বান্ধবী তাকে? কিছু টাকা পেলে তার উপকারী হবে। বিছানা ছেড়ে আদির পাশে গিয়ে মেহেরিকা বলে, সরি। আদির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মেহেরিকা বলে, আমি সরি তো, এই যে কান ধরলাম। বাচ্চার মতো মেহেরিকার কান ধরা দেখে আদি ফিক করে হেসে দেয়। আদির মুখে হাসি দেখে সে বলে, আমি রাজি আপনার নকল বউ হতে। বাসায় ঝামেলা চলছে, তোমাকে বলেছি না আমি। এই অবস্থায় আমি কিছুতেই বের হতে পারবো না। তুমি আর ফোন দিবে না আমায়। আমি রাখছি এখন। বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল দিবা। একে তো বাসায় ঝামেলা, তার উপর বিএফের সাথে ঝামেলা। ও অসহ্য। বয়ফ্রেন্ডকে বলেছে সে অন্য আরেকদিন দেখা করবে। না, তার তো আজই দেখা করতে হবে। কেন? তার কথায় কেন সবসময় করতে হবে? না, আজকে কিছুতেই যাবে না দেখা করার জন্য। আসবো দিবা? বড় ভাবি মিলির ডাকে ঘোর কাটে দিবার। মুখে হাসি এনে বলে, আরে ভাবি, আসো না। ভেতরে এসে দিবার পাশে মিলি বসে বলে, আমি তো ভেবেছিলাম তুমি পালাবে বাসা ছেড়ে, এখন দেখছি আদি পালালো। হা। মানে আমি কেন পালাবো ভাবি? ইদানিং তোমার মতিগতি আমার ভালো লাগছে না। প্রেম করছো তাই না তুমি? ভাবির কথা শুনে ঢোক গিলে দিবা বলে, কি যে বলো না ভাবি, এমন কিছুই নয়। এমন কিছু না হলেই ভালো। তোমার বড় ভাইয়া তোমার জন্য ভালো পাত্র দেখছে। আমি এখন বিয়ে করব না ভাবি, সবেমাত্র HSC দিয়েছি। দেখতে তো সমস্যা নেই, যখন করবে করো। আমরা শুধু চাই আদির মতো তোমাকে যেন ঘর ছাড়া না হতে হয়। আর একটা রাত পেরিয়ে সকাল চলে আসে। মেহেরিকা আজ আবার তার বিয়ের লেহেঙ্গা পরেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মেহেরিকা। আজ তার কোনো ভয় নেই, তবে আফসোস রয়েছে প্রচুর। রাজীবের সাথে এমন বউ সাজে বিয়ের পিড়িতে বসার জন্য 3 বছর ধরে স্বপ্ন দেখেছে সে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস,
একবার বয়স্ক লোকের জন্য বউ সাজতে হয়েছে তাকে, আর আজ নকল বউ হওয়ার জন্য সাজতে হচ্ছে। হলো তোমার? বৃষ্টির করা প্রশ্নে মুচকি হেসে জবাব দেয় মেহেরিকা। আপু। মেহেরিকার দিকে একটি গয়নার বাক্স এগিয়ে দিয়ে বৃষ্টি বলে, নাও, এসব পরে নাও। কি আপু? পোশাক ছাড়া আর কিছুই তো ছিল না। পাথরের সেট এনেছি তোমার জন্য। যদি সামর্থ্য থাকতো সোনার গহনা দিয়ে সাজিয়ে দিতাম তোমায়। বৃষ্টির হাত থেকে বাক্সটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে বৃষ্টির 2 হাত ধরে মেহেরিকা বলে, তোমরা যা করেছো আমার জন্য কখনো ভুলবো না আপু। 2 দিনেই আপন করে নিয়েছো আমাকে। অনেক মিস করব তোমাদের, আর তোমার এই উপহারটা অনেক যত্ন করে রাখবো আমি। হ্যাঁ ঠিক আছে, এবার বলো তোমার জন্য কি করতে পারি আমি? দোয়া করো একটা সুস্থ সন্তানের জন্ম দিতে যেন পারি। তুমি কি প্রেগনেন্ট আপু? হুম। ওয়াও, দোয়া মানে আমি অনেক অনেক দোয়া করব। আন্টি আন্টি। কোনো মেয়ের গলার আওয়াজ শুনে ড্রয়িং রুমে আসে সালেহা চৌধুরী। কিন্তু এত সকালে সানিয়াকে দেখে তার মুখটা মলিন হয়ে যায়। এখন আদি কোথায় জানতে চাইলে কি বলবে তাকে? সানিয়া দৌড়ে এসে সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, আন্টি আন্টি, আমি যে কি খুশি বলতে পারবো না। কেন? সালেহা চৌধুরীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে সানিয়া, আমি তোমার ঘরের বউ হতে পারবো আন্টি। খুশির কথা না বলো। আজ তো আমাদের আক্ত হওয়ার কথা ছিল, বাট আব্বু বলল যে একেবারেই ধুমধাম করে বিয়ে হবে আমাদের। এরশাদ ভাই বলেছে এমন? তাই ভাবলাম আজ আমি আদির সাথে বাইরের কোথাও থেকে ঘুরে আসি। ওকে সারপ্রাইজ দিব বলে সকাল 8টায় চলে এসেছি। ভালো করেছিস মা, কিন্তু কি? আদি তো বাসায় নেই। বাসায় নেই মানে এত সকালে কোথায় গিয়েছে? কাল রাতে একটা বন্ধুর বাসায় গিয়েছে, ওখানে থাকবে বলেছিল রাতে। ও, তাহলে আমি ওকে একটা ফোন দিই, চলে আসতে বলি। থাক না আজ। না আন্টি, আমি আজই ওর সাথে লং ড্রাইভে যাব। দাঁড়াও, ফোন দিই আদিকে। ব্যাগ থেকে মোবাইল বের করে ডায়াল করে আদির নাম্বারে সানিয়া, কিন্তু ফোন বন্ধ শুনে মনটা খারাপ হয়ে যায়। হতাশ হয়ে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বন্ধ ফোন। সালেহা চৌধুরী খুশি হন কথাটি শুনে। আদি যে পালিয়েছে এটা সানিয়ার অজানা থাকতে হবে, তাহলে মেয়েটার মন ছোট হয়ে যাবে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সালেহা চৌধুরী বলেন, তুই আমাদের সাথে সময় কাটা আজ, আদির সাথে না হয় আরেকদিন যাবি। আইডিয়া মন্দ না আন্টি, ঠিক আছে। ড্রয়িং রুমে পায়চারি করছে আদি। বউ নিয়ে বাসায় যাবার পর কি হবে ভেবে হাত পা কাঁপছে তার। বাবা কিভাবে নিবে ব্যাপারটা? আর সানিয়া কোনো ঝামেলা করবে না তো? এত চাপ নিয়ে কি বাঁচা যায়? শুনছেন? মেয়েলি কণ্ঠ শুনে পেছনে ফিরে চমকে যায় আদি। সেই লেহেঙ্গা পরিহিত মেহের, তবে আজ অন্যরকম সুন্দর লাগছে তাকে। ইচ্ছে করছে অপলক দৃষ্টিতে একভাবে অনন্তকাল তাকিয়ে থাকতে। এত সুন্দরী, এত মায়াবী কেন এই মেহের নামক মেয়েটা? এই যে মেহেরিকাটাকে ঘোর কাটে আদির। মৃদু হাসি দিয়ে বলে, জি বলেন। আমরা কখন রওনা হব? এই তো এক্ষুনি। আচ্ছা। এতক্ষণ নানা রকম চিন্তায় আদির মন অস্থির থাকলেও মেহেরিকাকে দেখে তার ভয় কেটে যায়। মনে হচ্ছে এই মেয়েটা পাশে থাকলে সে সব বিপদ সহজেই কাটাতে পারবে। কেন এত ভালো লাগা কাজ করে তার 2 দিনের পরিচিত এই মেয়েটার জন্য? সিরাজ আর বৃষ্টিকে বিদায় দিয়ে আদিরা বেরিয়ে পড়ে চৌধুরী ভবনের উদ্দেশ্যে। সানিয়া নামক আপত্তিকে আদির জীবন থেকে এত দূরে সরানোর জন্য আজ থেকে নতুন করে নাটক শুরু করতে হবে। দিবা, তোর ভাইয়া আমাকে নিয়ে কিছু বলেছে তোকে? সানিয়ার কথায় হাসি পায় দিবার। বলেছে তো, তুমি একটা টাঙ্কিবাজ মেয়ে, তোমার মতো মেয়েকে ভাইয়া বিয়ে করবে না। মনে মনে কথাগুলো বললেও বাইরে কিছুই প্রকাশ করে না। দিবা বলে, না আমাকে কিছু বলেনি। ও, আমি লজ্জায় ওকে ফোন দেইনি, ভেবেছি আক্তের পরে কথা হবে, কিন্তু বাবা বলেছে বিয়ে আরো পরে হবে। এতদিন অপেক্ষা করা কি সম্ভব? তাই আজ এসেছিলাম। কিন্তু দেখ, আমার ভাগ্যটাই খারাপ। তোর ভাই বন্ধুর বাসা থেকে গিয়েছে, ফোনটাও অফ। আচ্ছা, কি? যার বাসায় গিয়েছে তার ফোন নাম্বার আছে তোদের কাছে? না, আপনি নেই। উফ, এত মিস করছি তোর ভাইকে। কিছুক্ষণ চুপ থেকে সানিয়া আবার বলে, জানিস দিবা, আমার লাইফে আমি অনেক ছেলের সাথে সম্পর্ক করেছি, মজা করেছি অনেকের সাথে, কিন্তু আদিকে কখনো আমার প্রেমে ফেলানোর চেষ্টা করিনি। কেন জানিস?
তোর ভাইটা একদম বাচ্চা স্বভাবের একটা ছেলে। প্রেম টেম বুঝতো কিনা সন্দেহ। আমি সবসময় টাউট আবুল মার্কা ছেলেদের সাথে প্রেম করেছি। অনেক তো জীবনও উৎসর্গ করতে রাজি ছিল, কিন্তু আমি তাদের ইমোশন নিয়ে খেলেছি। কেন এমন করতে আপনি? মজা পেতাম, কিন্তু এখন বুঝেছি আমি ভুল ছিলাম। কিভাবে বুঝলে? আদির জন্য। আদির একটা বন্ধুর সাথে সম্পর্ক ছিল আমার, তাকেও ঠকিয়েছি আমি। ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল। তার সাথে ব্রেকআপের পর হঠাৎ একদিন আদি এসে আমাকে একটা থাপ্পড় মারে ডান গালে। কি? ভাইয়া থাপ্পড় মেরেছে তোমায়? কিন্তু ওই থাপ্পড় খেয়ে তোর ভাইয়ার প্রেমে পড়েছি আমি। কি বলো, থাপ্পড় খেয়ে প্রেমে পড়েছো? হাস হাস, কিন্তু এটাই সত্যি। থাপ্পড় খেয়ে প্রেমে পড়ার কারণ কি? ওই থাপ্পড়টা খেয়ে আমার আক্কেল খুলেছে। থাপ্পড় মেরে তোর ভাই আমাকে বলেছিল, যেদিন কাউকে ভালোবাসবো কিন্তু পাবো না, সেদিন বুঝবো আমি তার বন্ধুর কষ্ট। সেই দিনের পর থেকে আমি ভেবেছি, অনেক ভেবেছি, আসলেই আমি ভুল ছিলাম। মজা করতে করতে মানুষের মন নিয়ে খেলেছি আমি। সেদিন আদি আরও বলেছিল, আমি যদি ভালো হয়ে যাই, যে কোনো ভালো ছেলেকে আমার জীবনসঙ্গী হিসেবে পাবো আমি। আর তাই নিজেকে পরিবর্তন করেছি আমি। আদির কথাগুলোতেই ওকে ভালোবেসে ফেলেছি আমি। ওকে নিজে বলতে পারিনি। আব্বু যখন আমাকে বিয়ের কথা বলে, তখন আমি আদির কথা বলি। আব্বুকে বলেছিলাম আমজাদ আঙ্কেলকে বলার জন্য, যদি আদি রাজি থাকে বিয়ের কথা আগাতে। আদি যে রাজি হবে ভাবতে পারিনি আমি। ভাইয়া রাজি হয়েছে? তোমার আব্বু বলেছে তোমাকে? আমি অনেক খুশি দিবা, অনেক খুশি। আদির পছন্দ মতোই চলবো এখন থেকে। কাল মার্কেটে গিয়ে সালোয়ার কামিজ শাড়ি কিনে এনেছি। আদির এসব জিন্স টপস পছন্দ না তাই। আর জানিস, খুশিতে সানিয়া বকবক করেই চলেছে। সানিয়ার জন্য দিবার অনেক খারাপ লাগছে। সানিয়া বদলে গিয়েছে। সে বদলে গিয়েছে জানলে আদিকে মেনে নিবে তাকে? হয়তো নিবে। যেভাবে হোক আদিকে জানাতে হবে সানিয়ার কথা। কি ব্যাপার, আচ্ছা কাজে যাবে না তুমি? স্ত্রীর কথায় হাতের মোবাইলটা বিছানার একপাশে রেখে সিরাজ বলে, না যাব না। সিরাজের পাশে বৃষ্টি বসে বলে, কেন শুনি? আজ আমার বউটাকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে। আর কিছুদিন পর থেকে সে তো বের হতে পারবে না। কেন পারবে না? বারে, বড় পেট নিয়ে কি করে বের হবে? ও হ্যাঁ, বলো কোথায় যাবে? ইস, কি? সকালে কথাটা বলে আদি ভাই আর মেরিকাকে যেতে দিতাম না? ওদের সাথে নিয়ে ঘুরতাম, কত মজা হতো তাই না? আরে যাওয়া যাবে, ওদের সাথেও কোনো একদিন। আছেই তো। যেভাবে বলছো যেন সত্যি সত্যি জামাই বউ ওরা। তাই তো। তাহলে মনে হচ্ছে আরো আগে ওদের সাথে ঘুরতে যেতে পারবে। কেন? সিনিয়র থেকে মুক্তি পেলেও আদির বাবা এত সহজে মেনে নিবে কিনা সন্দেহ এসব। দেখো আদি আর মেহরিকাকে নাকি আবার আমাদের বাসায় আসতে হয়। হ্যাঁ। আদির রুমে আসে সানিয়া। চোখ বুলিয়ে দেখছে সে রুমটা। বড় একটা রুম, দেয়ালে হালকা গোলাপি রং করা। রুমের মাঝখানে বড় একটা খাট, তার পাশেই একটা ছোট্ট টেবিল আছে, একটা ওয়ার্ড্রোব, একটা কম্পিউটার টেবিল, একটা পড়ার টেবিল, একটা বুকশেলফ, দেয়াল ঘেঁষা সোফা সেট। সব মিলিয়ে রুমটা বেশ সাজানো গোছানো। এই রুমটা কিছুদিন পর থেকে তারও হবে ভেবেই মনের মাঝে একটা ভালো লাগা কাজ করছে। টেবিলে চোখ পড়তেই সানিয়া দেখতে পায় একটা ফটো ফ্রেম, যেটা আদির ছবি রয়েছে। কাছে গিয়ে ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখতে থাকে সানিয়া। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, এই যে ফোনটা অফ কেন? বিয়ে করবে বলতে পেরেছো, কিন্তু আমার সাথে কথা বলতে পারছো না, এটা কেমন কথা? আমি মেয়ে বলে লজ্জায় বলিনি, কিন্তু তুমি খুব 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 পচা। তুমি কতগুলো মিস করেছি তোমায় জানো? ভেবেছিলাম আজ সময় কাটাবো তোমার সাথে। কিছুক্ষণ চুপ থেকে ছড়ো ছড়ো চোখে আবার বলতে শুরু করে সানিয়া, আমার ভুল সব ভুলে গিয়ে আমাকে তোমার জীবনে ঠাঁই দিচ্ছ তুমি আদি। এত ভালো কেন তুমি? আমি কি সত্যি তোমাকে পাওয়ার মতো যোগ্য? উফ, কত কথা জমে আছে বলার জন্য, কত প্রশ্ন আছে করার জন্য, কিন্তু তোমার কোনো খবর নেই। চোখের কোণে আসা পানি হাতের এক আঙুল দিয়ে মুছে নেয় সানিয়া। আদির ছবিটা একটা চুমুকে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে সে। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখেছে দীপা। সানিয়ার এত পরিবর্তন দেখে অবাক সে।
সানিয়ার মনটা খারাপ আপাতত। তাকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসা যায়, তাতে যদি মনটা ভালো হয়। সানিয়া আপি। দিবার ডাকে সানিয়া বুক থেকে আদির ছবি সরিয়ে তাড়াতাড়ি টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমি আসলে থাক থাক, আমি কিচ্ছু দেখিনি। আপি চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। এখন হুম, ঠিক আছে চলো। আমি ঝটপট রেডি হয়ে আসি, তুমি তো রেডি আছো। ঠিক আছে যা। আরিফ অফিসে চলে গেলে বড্ড একা লাগে মিলির। অফিসের সব কাজ আরিফকেই সামলাতে হয়। মাঝে মাঝে এমন হয় যে সকাল 7টায় গিয়েছে, রাত 1টায় আসে সে। আজও সকাল সকাল চলে গিয়েছে সে। একা মানুষ আর কত সামলাবে? কখন যে ভালো করে আরিফের সাথে সময় কাটিয়েছে সে মনেই পড়ে না। প্রেমের বিয়ে তাদের, অথচ কেউ দেখলে বলবে না সেটা। ইস, আগের দিনগুলো যদি ফিরে পাওয়া যেত, মন্দ হতো না। এসব ভেবে হতাশ মনে নিজের রুমে বসে থাকে মিলি। দিবা তৈরি হয়ে এসে সালেহা চৌধুরীকে বলে সানিয়াকে নিয়ে বেরিয়ে পড়বে। 20 মিনিট পর চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদি আর মেহেরিকা। নাটক হলেও তাদের জীবনের নতুন মোড় আজ। সুন্দর একটা বাড়ি, ঠিক যেন বাংলো বাড়ি, যেমনটা টিভিতে দেখতো সে। এমন একটা বাড়ির বউ হয়ে সে আসবে কল্পনাও করেনি। ও বউ না তো, নকল বউ। এসব ভেবে আনমনেই হেসে ওঠে মেহেরিকা। আদির ডাকে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলে, কি যে? মুচকি হেসে আদি বলে, কি কি শিখিয়ে দিয়েছিলাম মনে আছে? আছে। ঠিক মতো পারবেন তো নাটক করতে? আমি তো পারবো, কিন্তু মনে হচ্ছে তুমি পারবে না। মানে আমাদের তুমি করে বলার কথা ছিল না, ভুলে গিয়েছো? ও হ্যাঁ। কি মনে হয় পারবো? পারবে। এরশাদ ভাইকে জানিয়েছো সব? স্ত্রীর কথায় মাথা নেড়ে জবাব দেয় আমজাদ চৌধুরী। কি বলেছেন উনি? সোনিয়াকে যদি কিছু না জানে আদি ফিরলে তাকে বুঝতে। সোনিয়া কোথায় এখন? দিবার সাথে বাইরে গিয়েছে। মেয়েটা বড্ড মিশুক, তাই না? নিজের রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছে মিলি। ড্রয়িং রুমে শ্বশুর শাশুড়িকে বসে থাকতে দেখে মিলি এসে তাদের পাশে সোফায় বসতে বসতে বলে, সানিয়া যে মেয়ে, আদি তার ভয় পালিয়েছে, জানলে লঙ্কা কাণ্ড বাঁধাবে। গম্ভীর মুখে আমজাদ চৌধুরী বলেন, সোনিয়া কেমন মেয়ে তোমার আর না বললেও চলবে। আর আদি পালিয়েছে এসব সারাক্ষণ না বললে হয় না তোমার। সোনিয়া শুনুক, এটা চাও তুমি? সানিয়া তো এখানে নেই বাবা। দেওয়ালের কান আছে। তাই? তাহলে নাকও থাকার কথা, কিন্তু দেখি না কেন বাবা? মিলির কথায় প্রচন্ড রাগ লাগলেও নিজের রাগ সংযত করেন আমজাদ চৌধুরী। মিলির স্বভাব তার অজানা নয়, কখন কি বলতে হয় জানে না, কখন কি করতে হয় বুঝেও না। তার ছেলে যে কেন একটা বোকামে বিয়ে করে নিয়ে এসেছে বুঝেন না তিনি। মা। দরজার পাশ থেকে মা ডাক শব্দ আসতেই চমকে যায় সালেহা চৌধুরী। সোফা থেকে উঠে দরজার পাশে গিয়ে আরও চমকে যান তিনি। যতটা না খুশি হয়েছে নিজের ছেলেকে দেখে, ততটাই চিন্তায় পড়ে গেছেন ছেলের পাশে বউ সাজে একটি মেয়েকে দেখে। এই কে তুমি? কথাটি বলে তাদের সামনে এগিয়ে আসে মিলি। মেহেরিকার খুব কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? এমন সাজে এখানে কেন? মেহেরিকাকে চুপ থাকতে দেখে সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন, আদিকে এটা? দূরে বসে থাকা বাবার দিকে তাকিয়ে আদি বলে, ও মেহেরিকা, আমার স্ত্রী। পরিবেশটা থমথমে হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। মিলি আর সালেহা চৌধুরী তাকিয়ে আছেন মেহেরিকার দিকে, কিন্তু আমজাদ চৌধুরী তার চোখের চশমা ঠিক করে টেবিলের উপর থাকা পত্রিকা নিয়ে পড়া শুরু করেন। চারদিকে চোখ বুলিয়ে দেখতে থাকে মেহেরিকা। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরেও ততটাই সুন্দর বাড়িটা। আসবাবপত্রগুলো বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। মেহেরিকার কাঁধে হাত রেখে আদি বলে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। মেহের, উনি আমার মা, আর পাশে দাঁড়ানো আমার ভাবি। দূরে জায়গা দেখছেন, তিনি আমার বাবা। মেহেরিকা মৃদু একটা হাসি দিয়ে সালেহা চৌধুরীর কাছে গিয়ে পায়ে ধরে সালাম করে। তাকে বলে, মা ভালো আছেন? এত মিষ্টি কোনো মেয়ের কণ্ঠ হতে পারে? মন ভরে যাওয়ার মতো কণ্ঠ, আর দেখতেও একদম একটা পরী। মৃদু হাসিটাও কত মায়াবী। এটা কি সত্যি তার ছেলের বউ? মা। মেহেরিকার ডাকে ঘোর কাটে সালেহা চৌধুরীর। মুচকি হেসে বলেন, ভালো আছি, এসো ভেতরে এসো। এই পর্যায়ে আমজাদ চৌধুরী দাঁড়িয়ে কথা বলে ওঠেন। দাঁড়াও আদি। বাবাকে কথা বলতে শুনে গলা শুকিয়ে যায় আদির। এই প্ল্যানটাও কি কাজ হবে না? তাকে কি আবারও ঘর ছাড়া হতে হবে? নিজের জায়গায় দাঁড়িয়ে আমজাদ চৌধুরী বলেন, এই মেয়ে তোর স্ত্রী, কখন বিয়ে করলি শুনি? কাল। ও তাই? এতদিন কোথায় ছিল এই মেয়ে?
শ্বশুরের কথা শুনে মিলি বলে ওঠে, আরে বাবা কই থাকবে, বাসায় ছিল। আপনি আদির সাথে সানিয়ার বিয়ে দিতে চাইছিলেন, বলেছিলেন বাসায় ফিরলে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দেবেন। তাই আর কি, বেচারা এতদিন গোপন প্রেমিকাকে বিয়ে করে নিয়ে এসেছে ঘর ছাড়া না হওয়ার জন্য। ভাবির কথা শুনে বাবার দিকে তাকিয়ে আদি বলে, বাবা, ভাবি যা আইডিয়া করেছে সব সত্যি। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগ সংযত করে আমজাদ চৌধুরী বলেন, ভালোই তো ভালো। এখন এক কাজ কর, যেখান থেকে এই মেয়েকে নিয়ে এসছিস তাকে রেখে আয়। মাথা নিচু করে আদি জবাব দেয়, সম্ভব না বাবা। ও তাই? তাহলে তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা, আর কখনো যেন তোকে আমার বাড়ির আশেপাশে না দেখি। যে ভয়টা পেয়েছিল সেটাই হলো, এত প্ল্যান সব ভেস্তে যাবে। আদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী বলেন, দাঁড়িয়ে আছিস কেন, কথা কানা যায় না? সালেহা চৌধুরী স্বামীর দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টিতে বলেন, অনেক বলেছো তুমি, আর না। আর যদি আদিকে বাড়ি ছাড়তে হয় আমিও তার সাথে চলে যাব। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমজাদ চৌধুরী বলেন, সালেহা, এত অবাক হওয়ার কিছু নেই। সালেহা, তোমার ছেলে অন্যায় করছে, আমাদের না জানি এসে বিয়ে করছে, অথচ ওর জন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক ছিল। তার জন্য নতুন বউ নিয়ে বাড়ি ছাড়া হব? হবে। ঠিক আছে, আমিও হব। ছেলেকে উদ্দেশ্য করে সালেহা চৌধুরী বলেন, চল আদি, আমিও তোদের সাথে যাব। না মা, এটা হয় না। মা, আপনি কেন যাবেন? যে দোষ করেছে সে যাক না। মিলির কথা শুনে রাগে কটমট করে সালেহা চৌধুরী, তারপর বলেন, তুমি আপাতত চুপ থাকো। মিলিকে চুপ থাকতে দেখে তিনি বলেন, বাসার সবার খেয়াল রাখো, আমরা গেলাম। সালেহা চৌধুরী নিজের ছেলে ও তার বউকে নিয়ে পা বাড়ায় সদর দরজার দিকে। আদির জন্য আজ তার মাকে যে ঘরছাড়া হতে হবে ভাবেনি সে। সব কিছু ঘোলাটে হয়ে গেল। এখন কোথায় যাবে তারা? এত বছরের সংসার ছেড়ে বাঁদর ছেলেটার জন্য সালেহা চৌধুরী চলে যেতে চাইবেন এমনটা ভাবেননি আমজাদ চৌধুরী। কোথাকার কোন মেয়েকে তার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। বন্ধু এরশাদকে কি জবাব দিবেন তিনি? এই মেয়েটাকে তিনি ছেলের বউ হিসেবে যেমন মেনে নিতে পারবেন না, তেমনি তার স্ত্রী সালেহা এই বাড়ি ছেড়ে চলে যাক এটাও তিনি মানতে পারবেন না। সালেহাকে আটকানোর জন্য হলেও আদিকে এই বাড়ি থেকে যেতে দিতে পারেন না তিনি। আর কিছু না ভেবে আমজাদ চৌধুরী উচ্চ শব্দে বলে ওঠেন, দাঁড়াও সবাই। আমজাদ চৌধুরীটাকে সকলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। লম্বা একটা দম ফেলে আমজাদ চৌধুরী বলেন, ভেতরে যাও সবাই। সালেহার পাগলামির জন্য কিছু বললাম না আমি, কিন্তু এই মেয়েকে আমি মানি না। কথাটি বলেই আমজাদ চৌধুরী নিজের রুমের দিকে হন হন করে এগোতে থাকে। এদিকে মেহেরিকা মনে মনে হেসে বলে, না মানলে নাই নকল শ্বশুর, কিছুদিন পর এমনিতেই চলে যাব টাকা নিয়ে। আপনাদের কাউকে জ্বালানোর ইচ্ছা আমার নেই। এসো মা, ভেতরে এসো। সালেহা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে প্রবেশ করে মেহেরিকা, আদি ও বিলি। সোফায় বসে সকলে। সালেহা চৌধুরীর পাশে বসে মেহেরিকা। তিনি মেহেরিকার ডান হাতটা ধরে বলেন, আমার ছেলে যে ভেতরে ভেতরে ভালো একটা কাজ করে ফেলেছে বুঝতেই পারিনি। শাশুড়ির কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে মিলি বলে ওঠে, প্রেম প্রীত করা বুঝি ভালো কাজ না? তাই যদি হয় আমাদের সময় কেন এটা বলেননি? আরিফকে বলেছিলেন, সে যা করেছে তা ভুল। খানিকটা বিরক্তি মুখে সালেহা চৌধুরী বলেন, আমার আরিফ হচ্ছে লাখে বাঁচা ছেলে। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারত, তাই তাকে এমন কথা বলেছিলাম। কিন্তু এই আদি এক নম্বরের বলদ। তবে সে এত সুন্দরী বউ পাবে ভাবতেই পারিনি আমি। মায়ের খুশি দেখে আদিরও খুশি লাগছে। মা যে মেহেরকে এত সহজে মেনে নিবে কল্পনাও করেনি সে। তার মানে সে মেহেরকে সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসতে পারত। না না, কি ভাবছে সে? মেহের শুধুমাত্র বিপদে পড়ে এসব করতে বাধ্য হয়েছে। ওর দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক হবে না। মেহেরিকাকে কিছুক্ষণ মন ভরে দেখে সালেহা চৌধুরী বলেন, তোমার বাড়ি কোথায় মা? বাড়ির কথা শুনতে মেহেরিকার বুক ধুক ধুক করে ওঠে। বাড়ির কথা বললে ওখানে যদি খবর পাঠানো হয় তাহলে কি হবে? সে কি মিথ্যা কোনো ঠিকানা বলবে? মেহেরিকার কাছে জবাব না পেয়ে সালেহা চৌধুরী আবার প্রশ্ন করেন, তোমার বাড়ি কোথায়? মেহেরিকা কিছু বলার আগেই আদি বলে ওঠে, ওর বাড়ি ঈদগাঁ মা। এই রে, বলে দিয়েছে কেন এই আদি নামক পাজি ছেলেটা? এখন বাড়িতে খবর দিতে বললে? মনে মনে এসব ভেবে অস্থির হয়ে যায় মেহেরিকা। মেহেরিকার অবস্থা দেখে আদি বুঝতে পারে সে চিন্তায় পড়ে গিয়েছে। তার চিন্তা কমাতে মায়ের দিকে তাকিয়ে আদি বলে, মা, মেহের বাসা ছেড়ে পালিয়েছে। গম্ভীর মুখে সালেহা চৌধুরী বলেন, নিশ্চয়ই তুই কুবুদ্ধি দিয়েছিস। আসলে ওর মা ওর অন্য একজনের সাথে বিয়ে দিতে যাচ্ছিল। মেহেরের বফ মানে আমি বেগার জেনে ওর বাসা থেকে জোর করে বিয়ে দিচ্ছিল, কিন্তু ও তো আমায় ভালোবাসে, তাই পালিয়ে চলে এসছে। তাই বলছিলাম ওর বাসায় খবরদার কথা তুলো না এখন। চিন্তা করবেন না বাসার লোক। না, ও চিঠি লিখে এসেছে, আমার কাছে চলে আসবে। আচ্ছা, তোরা যা ভালো বুঝিস। আদিদের কথা শুনে হঠাৎ মিলি সালেহা চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, সানিয়া এসে এখন এসব দেখলে কি হবে?
এত কিছুর মাঝে সানিয়ার কথা ভুলেই গিয়েছিল সালেহা চৌধুরী। আসলে তো মেয়েটা এসে মেহেরিকাকে দেখলে কষ্ট পাবে, কিন্তু মেহেরিকা এখন আদির বউ, এই চরম সত্যিটাও তাকে মানতে হবে। মিলির কথা শুনে আদি বলে, সানি এখন আসবে নাকি? সে তো সকালেই এসেছে, তোমার সাথে লং ড্রাইভে যাবে। তুমি ছিলে না, তাই দিবাকে নিয়ে বের হলো কাছে কোথাও ঘুরতে। এখন এসে যদি... মিলিকে থামিয়ে সালেহা চৌধুরী বলেন, উফ, তুমি এত বেশি কথা কেন বলো? কোথায় কখন কি বলতে হয় জানো না? তোমার পাশে একটা মেয়ে বসে আছে, দেখেছো তো সে কতটা চুপচাপ। হো হো করে হেসে উঠে মিলি বলে, আরে মা, কি যে বলেন না আপনি। মেহেরিকা এবারের নতুন বউ, আমি কি নতুন নাকি? আমি কথা বলতে পারবো। তারপর শোনো, আদি কি বলছিলাম। সালেহা চৌধুরী গম্ভীর মুখে বলেন, থাক থাক, তোমার আর কিছু বলতে হবে না। আদি বাবা, একটা কাজ কর, কি মা? মেহেরিকাকে নিয়ে তোর রুমে যা। ঠিক আছে। মিলির দিকে তাকিয়ে সালেহা চৌধুরী বলেন, আর এই যে বড় বউ আমার, কিছু খাবার রেডি করো। আচ্ছা। কাশেম আহমেদ জানেন না তার মেয়েটি কোথায়। একটা ভুলের জন্য মেয়েটিকে হারিয়েছেন তিনি। বিপদের সময় তার পাশে না থেকে উল্টো বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি মেয়েটিকে। আচ্ছা, বেঁচে আছে তো সে, নাকি লজ্জা, অপমান, বিশ্বাসঘাতকতায় শেষ করে দিয়েছে নিজেকে? ড্রয়িং রুমের মেঝেতে বসে মেয়েকে নিয়ে ভেবে চলেছেন তিনি। বাবা! মুনিয়া ডাকে ঘোর কাটে কাশেম আহমেদের। কখন যে তার চোখে পানি চলে এসেছে বুঝতেই পারেননি। চোখ দুটো মুছতে মুছতে বলেন, হ্যাঁ মা বল। নিচে বসে আছো কেন? সোফায় এসে বসো। এখানে ঠিক আছে আমি। ওর কোনো খবর পেলে? ছোট্ট একটা শ্বাস ফেলে কাশেম আহমেদ বলেন, না রে মা, আমার মেয়েটা কোথায় চলে গেল? পান মুখে গুজে কাশেম আহমেদের স্ত্রী রেশমা আহমেদ এসে সোফায় বসতে বসতে বলে ওঠেন, মরছে হয়তো তোমাদের মেহেরিকা। ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে মুনিয়া বলে, মা এসব কি বলছো? খারাপ কি বলছি? হ্যাঁ, যে কাণ্ড কারখানা ঘটিয়েছে তোমার সোহাগী বড় বোন, মরা ছাড়া উপায় আছে? মা, রাপু কোনো কাণ্ড ঘটায়নি। যা হয়েছে তাতে তার হাত নেই। তার জন্য তোমরা তাকে ইচ্ছের বিরুদ্ধে অমন একটা মানুষের সাথে বিয়ে দিতে চাইবে? খেনি তো ওই মাইয়ারে ঘরের বউ করে কেউ না। আমি যা করছিলাম ওর ভালোর জন্য করছিলাম। পাত্তা দিল না সেমরিটা, পালিয়েছে সে বিয়ের রাতে আমাদের মুখে চুনকালি দিয়ে। ওই রাজীবের কাছে গেছে তো মনে হয় না। রাজীব তো ওরে বিয়ে করবো না বলেই দিয়েছিল, তাই বললাম মরছে হয়তো। এই পর্যায়ে মুখ খুলেন কাশেম আহমেদ। রাগে গিজগিজ করে বলেন, যত নষ্টের মূল সব তুমি। তোমার কথা শুনে আমি মেয়েটাকে ওর মতের বিরুদ্ধে বিয়ে দিতে চেয়েছি। কি নষ্টের মূল? আমি? তোমার মেয়ে নষ্ট? নষ্ট মেয়ের আবার মত কিসে? পাত্র পাইছিলাম, এটাই বেশি। না, এসব আর সহ্য হচ্ছে না কাশেম আহমেদের। রাগে দুঃখে হনহন করে হেঁটে বের হয়ে যায় বাড়ি ছেড়ে। বাবাকে রেগে বের হয়ে যেতে দেখে মুনিয়া বলে, আপু চলে যাওয়ার পর সেদিন তুমি ওই লোকটার সাথে আমার বিয়ে করিয়ে দিতে চেয়েছিলে। ভাগ্যিস বাবা তোমার এই কথায় রাজি হয়নি। অন্য মেয়েকেও হারাতে চাইনি বাবা। কিন্তু তুমি, আচ্ছা তোমাকে তো আমরা মা বলে ডাকি। আপু বাবাকে রাজি করিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছিল। মায়া হয় না আমাদের জন্য? কিছুক্ষণ চুপ থেকে রেশমা আহমেদ বলেন, মায়া হয় বলেই ওই কলঙ্কিনীর একটা গতি করতেই চেয়েছিলাম। সে তো পালিয়েছে, তাই নাক কাটা না যায় মতো তোকেও ওই বেড়ার সাথে বিয়ে দিতে চাইছি। ভালোর জন্য সব করতে গিয়ে আমার দোষ হয়ে গেল। বালের জীবন আমার। আর কথা না বাড়িয়ে মুনিয়া এগোতে থাকে নিজের রুমের দিকে। ঘুরে ঘুরে শেষে দিবা আর সানিয়া একটা রেস্টুরেন্টে বসে আছে। দিবা কিছুটা গলার স্বর নরম করে সানিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি একটা কথা ছিল। হ্যাঁ বল। মাইন্ড করবা মনে হয় তুমি? দেখ বল তো। ইয়ে মানে, আরে বল। আমার বিএফ নাকি এখানে পাশেই আছে, ওকে আসতে বলি? তোর বফ? ওয়াও, কখনো বলিসনি তো। রিয়াপু আসলে কিভাবে নেবে বিষয়টা, তাই আর কি। আসতে বল, আসতে বল, আমিও দেখি আমার ননদের পছন্দ কেমন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আদির সাথে রুমে আসে মেহেরিকা। বড় সড়ো একটা রুম। মেহেরিকার বাসার 3টা রুমের সমান আদির এই রুমটা। বেশ বড়লোক বাড়ির নকল বউ হয়ে এসেছে ভাবতেই মুখ টিপে টিপে হেসে চলেছে সে। তার দিকে তাকিয়ে আদি জিজ্ঞেস করে, এত হাসি কিসের শুনি? তুমি তো সেই বড় লোকের পোলা।
তা আমার বাবা বড়লোকের মেয়ের সাথে দিতে চায়। সমস্যা কি? ঠিকই আছে, যার সাথে যাকে মানায়। আচ্ছা শোনো, তুমি রেস্ট করো একটু। আমার না এই ভারী লেহেঙ্গাটা অসহ্য লাগছে। সালেহা চৌধুরী রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলেন, এই যে নিয়ে এসেছি তোমার জন্য শাড়ি, লেহেঙ্গা খুলে ফেলো। আপনি কেন কষ্ট করছেন মা? আমি না করলে কে করবে শুনি? কেউ করবে না, বুঝলে? খিদে পেয়েছে? না পাইনি, বসুন না আপনি। কত লক্ষ্মী মেয়ে তুমি, আদব কায়দা সব জানো দেখছি। কয় ভাই বোন তোমরা? 2 বোন 1 ভাই। তুমি কি বড়? জি, কেমনে বুঝলেন? দেখেই বোঝা যাচ্ছে। শোনো মা, শুরুর দিকে তোমাকে অনেক লড়াই করতে হবে, ধীরে ধীরে মেনে নেবে তোমায় সবাই। তখন তোমার শ্বশুরকে নিয়ে তোমার বাসার লোকের সাথে কথা বলবো। জি। আচ্ছা, কথা পরে বলবো, রেস্ট করো তুমি। ঠিক আছে। সালেহা চৌধুরী রুম থেকে বের হলে আদি হেসে বলে, ভালো শাশুড়ি পেয়েছো তুমি মেহের। ছোট্ট একটা শ্বাস ফেলে মেহেরিকা বলে, কিন্তু নকল। আপনার সাথে নাটক করতে আমার খারাপ লাগছে। এই এই উল্টে যাবে না, তুমি বললাম সানিয়ার থেকে আমি মুক্তি পেলেই আমার থেকে তুমি মুক্তি পাবা। একটা ট্রে নিয়ে আপেল, কেক, বিস্কুট নিয়েছে মিলি। চুলোয় চায়ের পানি বসিয়ে ফোন হাতে ডায়াল করে আরিফের নাম্বারে। হ্যালো মিলি, বলো। ব্যস্ত আছো? না, বলো। তোমার ভাই ফিরে এসেছে। কি বলো? হুম। সুবুদ্ধি হয়েছে তাহলে? সানিয়াকে বিয়ে করলে ভালোই হবে ওর। কি করে বিয়ে করবে? সে তো বউ নিয়ে এসেছে। বউ নিয়ে এসেছে মানে? মানে গফকে বিয়ে করে নিয়ে এসেছে, মেহেরিকা নাম তার। কি বলো? বাবা কিছু বলেনি? বাবা চলে যেতে বলেছিল, কিন্তু মা আটকায়। কিভাবে? সে অনেক কথা। তুমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। সানিয়াও সকালে বাসায় এসেছিল তুমি অফিসে যাওয়ার পর। সে দেখেনি? সে তো দিবার সাথে বাইরে আছে এখন, এসে দেখতে আগে কি যে ধামাকা হবে। লিলি হেসো না প্লিজ। যাই হয়ে যাক, তুমি মুখটা বন্ধ রেখো। কেন? আমি খারাপ কি বলি? তোমরা সবাই আমার সাথে এরকম করো কেন? কি করলাম বাবা? বাবা, আমি তোমার বাবা। এই রে না, তুমি আমার বউ। ধ্যাত, দিলে তো মেজাজটা গরম করে। বউ বলেছি না? শোনা বউ আমার। হয়েছে হয়েছে, দেখছি এখন। ফোন রেখে চা বানাতে মন দেয় মিলি। রেস্টুরেন্টে ঢুকে চারপাশে তাকিয়ে দিবাকে দেখতে পায় তার বয়ফ্রেন্ড। তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, হাই দিবা। চেয়ার ছেড়ে উঠে দিবা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছো পিকু? ভালো আছি। আছি। পাশ থেকে সানিয়া বলে ওঠে, আমি সব দেখছি। পিকুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দিবা বলে, ইয়ে মানে? পিকুর দিকে তাকিয়ে সানিয়া বলে। দিবার পিকু বসে পড়ে সানিয়ার পাশে। মুচকি হেসে সানিয়া বলে, পিকু নামটা তো খুব সুন্দর। দিবার বয়ফ্রেন্ড মুচকি হেসে বলে, আমার নাম পিকু নয়, এটা আপনার বোন আমাকে আদর করে ডাকে। তাই? সো সুইট। তা কি নাম তোমার? আমার নারা। নাম বলার আগেই কল আসে সানিয়ার ফোনে। টেবিলের উপর থেকে হাতে ফোনটা নিয়ে সে কার কল দেখে বলে, আমার আব্বু ফোন দিয়েছে, কথা বলে নেই। লেহেঙ্গা বদলে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মেহেরিকা। কালো রঙের সবুজ পাড়ের একটি শাড়ি পরেছে সে। বিছানার উপরে বসেছিল আদি, আর চোখে মেহেরিকাকে দেখে বলে, মায়ের শাড়িটা ভালো মানিয়েছে তোমাকে। মৃদু হেসে মেহেরিকা বলে, ধন্যবাদ। আসবো? মিলিটাকে দরজার দিকে তাকিয়ে মেহেরিকা বলে, ভাবি আসো ভেতরে। মিলি ভেতরে এসে হাতের ট্রে টেবিলের উপর রেখে বলে, এখন হালকা নাস্তা করে নাও, আমি তোমাদের জন্য ভাতের আয়োজন করি। নতুন বউ বলে কথা, ভালো ভালো রাঁধতে হবে। আরে না ভাবি, তুমি কষ্ট করো না। না, কষ্ট গেছে। আচ্ছা আমি আসি। মিলি এক পা এগুলে মেহেরিকা বলে ওঠে, ভাবি। পেছনে ফিরে মিলি বলে, বলো। আমি তোমাকে তুমি করে বলছি বলে রাগ করছো না তো? আরে না, আমার না বোন নেই, দুবার পরে আজ থেকে তুমি আমার বোন। মিলি চলে গেলে মেহেরিকা সোফার উপর বসে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। রাজীব, রাজীবকে নিয়ে স্বপ্ন দেখেছিল সে, তার পরিবারের সদস্য হবে ভেবেছিল। কিন্তু এত পোড়া কপাল তার। রাজীবের বউ তো হলোই না, যার বউ হলো তাও নকল বউ। আদি চায়ের একটা কাপ নিয়ে মেহেরিকার পাশে বসে বলে, এই নাও চা খাও। ইচ্ছে করছে না। চোখের পানি মুছে খেয়ে নাও, নাহলে আমি মুছে দেবো। দে। শান্ত গলায় মেহেরিকা বলে, না আমি মুছবো। কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে? বাবার কথা মনে পড়ছে।
সানিয়া আর দিবা পিকুকে বিদায় দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার কাছাকাছি চলে এসেছে প্রায়। এতক্ষণ ঘোরাঘুরি করলেও আদির জন্য অস্থির হয়ে আছে সানিয়ার মনটা। উফ, কখন দেখা হবে আদির সাথে, কত যে কথা বলার আছে।